ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এখন থেকে প্রত্যেক দিন সোম থেকে রবি প্রত্যেক দিন দুটো করে অঙ্কের ক্লাস অ্যাট ফ্রি অফ কস্ট। ওকে, মিস করবে না কিন্তু। সকাল 9টায় হবে চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস। ওকে, একদম ধরে ধরে করানো হবে প্রত্যেকটা চ্যাপ্টার। ওকে, আর সকাল 10টায় হবে অঙ্কের একটু প্র্যাকটিস সেট যেহেতু একটু স্পিডে হবে। ওকে, যাদের প্র্যাকটিস সেট বুঝতে অসুবিধা হবে কোনো প্রবলেম নেই, এখানে চ্যাপ্টার ভিত্তিকও আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কভার করব। ওকে, তো তোমাদের কাজ হচ্ছে বস প্রত্যেক দিন ক্লাসগুলো করতে হবে এবং এবং ভাই বা বোন বন্ধু বান্ধব যারা প্রস্তুতি নিচ্ছে যে কোনো পরীক্ষার জন্য, সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওকে, তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবো। ওকে, তোমরা যত ভালোবাসা সাপোর্ট দেখাবে আমরা তত বেশি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। ওকে, তাহলে মিস করবে না। সকাল 9টা মানেই চাকরির গণিত চর্চা, সকাল 10টা মানেই অঙ্কের প্র্যাকটিস সেট প্রত্যেক দিন হবে বস। ওকে, আরেকটা জিনিস, তোমরা যদি জিকে এর ক্লাস চাও তোমরা কমেন্ট সেকশনে কিন্তু প্রচুর কমেন্ট করো। হ্যাঁ, কমেন্টও বলো জিকে জিকে লেখে। হ্যাঁ, তোমরা জিকে লেখে প্রচুর কমেন্ট করো জিকে। ওকে, তোমাদের যদি প্রচুর কমেন্ট হয় তাহলে আমি ফ্রি অফ কস্ট সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে জিকে ক্লাস প্রোভাইড করবো। ওকে, চলো তাহলে আপাতত শুরু হচ্ছে প্রত্যেকদিন সকাল 9টায় অঙ্কের ক্লাস আর সকাল 10টায় অঙ্কের প্র্যাকটিস সেট। ওকে, চলো আসো প্রথম প্রবলেম। প্র্যাকটিস সেট গুলো একটু আমরা ইসে করবো, হ্যাঁ স্পিডে করবো। 3600 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি ও সি এর মোট টাকার 1/2 অংশ এবং বি এ ও সি এর মোট টাকার 1/3 অংশ পায়। সি কত টাকা পায়? ওকে, চলো তাহলে কি হবে বস? এ কত পাচ্ছে দেখো, এ বি ও সি এর মানে কি বলো দেখি, বি প্লাস সি এর। এ পাবে বি ও সি এর, আচ্ছা সরি এখানে তো না, এ হচ্ছে বি ও সি এর মানে বি প্লাস সি এর কত পায় বলো দেখি, 2/1 এ পায়। ওকে, 2/1 কে পাবে বলো দেখি, এ আর নিচে 2 আছে না, এই 2 ভাগ কে পাবে বলো দেখি, বি প্লাস সি। রাইট, এ যদি 1 ভাগ পায় বি প্লাস সি 2 ভাগ পাবে। তাহলে টোটাল কত বলো দেখি, এ 1 ভাগ বি প্লাস সি 2 ভাগ, টোটাল কত? এ বি সি মিলে কয় ভাগ? 3 ভাগ। এই 3 এর ভ্যালুই তো কত বলছে, 3600। রাইট, তাই না? এনে 3 ভাগ কিন্তু টোটাল আছে কিন্তু, হ্যাঁ, এ 1 ভাগ আর বি প্লাস সি 2 ভাগ। তাহলে 3 এর মধ্যে 3 জন আসলো, এও আছে বিও আছে সিও আছে, সবাই 3 জন মিলে 3 ভাগ। 3 এর ভ্যালু যদি 3600 হয়, কত গুণ বস? 1200 গুণ 3 বার 3600। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 1200। এ পাবে 1200 টাকা। সেম ভাবে বি পায় কত বলে দেখি, বি হচ্ছে এওসি এর, এওসি এর মানে এ প্লাস সি এর। বি পাবে এওসি এর মানে এ প্লাস সি এর 3 ভাগের 1 ভাগ, 1 ভাগটা কে পাবে? বি। বি হচ্ছে এওসি এর মানে এ প্লাস সি এর 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ পাবে বি। আর এওসি কত ভাগ পাবে বলে দেখি? 3 ভাগ। তাহলে টোটাল কত ভাগ বলে দেখি? 3 আর 1 যোগ করলে 4 ভাগ, তাই না? এই 4 ভাগের মধ্যে সবাই আছে কিন্তু, এও আছে বিও আছে সবাই, 3 জন মিলে 4 ভাগ। এই 4 এর ভ্যালু তো কত বলে দেখি? 3600। 4 এর ভ্যালু যদি 3600 হয় তাহলে কত গুণ বলো দেখি? 900 গুণ। তাহলে বি পাবে 1 ভাগ, 1 এর ভ্যালু কত হবে? এটাও 900 গুণ, তার মানে কত? 900। ওকে, খেয়াল করো। কিন্তু আনসার কারটা বার করতে বলেছে বলো দেখি বস, সি এরটা। তাহলে আশা করি তোমরা বুঝেই গেছো, এ 1200 আর বি 900, তাহলে দুইজন মিলে কত হয়? 1200 আর 900 2100, তাই না? এ আর বি যদি 2100 পায় তাহলে বাকিটা কে পাবে? সি পাবে। তাহলে সি কত পাবে? টোটাল 3600 না? 3600 থেকে এ আর বি কত পাচ্ছে? 2100। 2100 যদি বাদ দিই তাহলে সি এরটা বেরিয়ে আসবে। সি কত পাবে বলো দেখি? 1500 টাকা, তাই না? 3 জনের টাকা থেকে এ আর বি যদি বাদ দিই তাহলে সি কত পাবে বলো দেখি? সি পাবে অপশন এ 1500। রাইট, চলো। স্কুলের ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে জানালেন স্কুলের ঘন্টা প্রতি 45 মিনিট অন্তর বাজানো হয়। প্রতি 45 মিনিট পর পর যেন স্কুলের ঘন্টা বাজানো হয়। শেষ ঘন্টা বেজেছে 5 মিনিট আগে, যখন কথাটা বলছে তার 5 মিনিট আগে ঘন্টাটা বাজানো হয়। পরের ঘন্টা বাজবে 11টা 20-তে। তাহলে পরের ঘন্টা যদি মন দিয়ে শুনো 11টা 20-তে বাজে, তাহলে এর আগের ঘন্টাটা কতক্ষণ আগে বাজছিল বলে দেখি? 45 মিনিট পর পর ঘন্টা বাজানো হয় না? 11টা 20-তে যদি একটা ঘন্টা বাজে, আরেকটা ঘন্টা নিশ্চয়ই 45 মিনিট আগে বাজছিল। তাহলে 45 মিনিট আগে কত হবে? 11টা 20 থেকে 20 বাদ দিলে 11, আরো 25 বাদ দাও, তার মানে কত হয় বলে দেখি? 10টা 35, তাই না? বুঝতে পারলে? 10টা 35 হবে না?
11টা 20 থেকে যদি 45 বাদ দাও 10টা 35, দেখো 10টা 35 থেকে 11টা 20, 25 আর 20 45। তাহলে এর আগের ঘন্টা বাদ ছিল 10টা 35-এ, আর স্কুলের ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে জানায়, এটা কখন জানায় বলো দেখি, এটা শেষ ঘন্টা বেজেছে 5 মিনিট আগে, মানে শেষ ঘন্টা পড়ার 5 মিনিট পরে জানায়, 5 মিনিট পরে। 5 মিনিট পরে কয়টা বাজবে বলে দেখি, 10টা 40। আমার ভাষা বুঝতে পারলে? 11টা 20-তে নেক্সট ঘন্টা বাজবে, তার আগের ঘন্টা 45 মিনিট আগে বাজছিল। 45 মিনিট আগে মানে 11টা 20 থেকে 45 বাদ দিলে 10টা 35-এ বাজছিল। তাহলে 10টা 35-এ যদি আগের ঘন্টা ভাবে, স্কুলের ক্লার্ক শিক্ষককে এটা জানায় কখন বলে দেখি, তার 5 মিনিট পরে। এই যে বলছে দেখো 5 মিনিট আগে ঘন্টাটা পড়ছে, 5 মিনিট আগে ঘন্টাটা পড়ছে, টিচারকে জানাচ্ছে 5 মিনিট পরে, অর্থাৎ 10টা 40-এ। রাইট? ভালো অঙ্ক, সিম্পল অঙ্ক। এক ব্যক্তি, দেখো খুব দারুণ অঙ্ক একটা, হ্যাঁ। এক ব্যক্তি একটি ঘড়ি ও একটি চেয়ার 660 টাকায় কিনেন। তিনি ঘড়িটি 20% লাভে আর চেয়ারটি 25% লাভে বিক্রি করেন। তাহলে একটা জিনিস দেখো, ঘড়ি আর একটা হচ্ছে কি চেয়ার, হ্যাঁ। মন দিয়ে শোনো, এগুলি একটু স্পিডে চলবে, হ্যাঁ। যেখানে অসুবিধা হবে চাপ নেই, আমি চ্যাপ্টার ওয়াইজও করাবো, হ্যাঁ। 20% লাভ মানে কি বলো দেখি, 1/5। 20% মানে তোমরা জানো তো কিভাবে হয়? 20% মানে 20/100, কাটাকাটি করলে 1/5, তাই না? 25% মানে 1/4। 20% লাভ মানে কি বলো দেখি, ক্রয় মূল্য যদি 4 ভাগ হয়, তাহলে বিক্রয় মূল্য 4 যোগ 1, তার মানে কত ভাগ? 5 ভাগ, তাই না? আর এখানে দেখো একটা জিনিস, সরি 20% মানে ভুল বললাম তো, 20% মানে 1/5, মানে ক্রয় মূল্য যদি 5 ভাগ হয়, সরি বিক্রয় মূল্য কত হবে? 6 ভাগ, তাই না? বুঝা গেল? 20% মানে 1/5, তার মানে 5 ভাগ যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য 5 যোগ 1, তার মানে 6 ভাগ। আর চেয়ারে কত হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য? চেয়ারে 25% লাভ হবে। 25% লাভ মানে কত বলো দেখি ভাই? 1/4, তাই না? কিভাবে আসে? 25/100 কাটাকাটি করলে 1/4, তার মানে ক্রয় মূল্য যদি 4 ভাগ হয়, তাহলে বিক্রয় মূল্য 4 যোগ 1, তার মানে 5 ভাগ। এবার প্রশ্নের ভাষা অনুযায়ী কি বলছে? ঘড়ির বিক্রয় মূল্য আর চেয়ারের ক্রয় মূল্য সমান হবে। তাহলে ঘড়ির বিক্রয় মূল্য আর চেয়ারের ক্রয় মূল্য দুইটাকে কি করে দিবে? সমান করে দিবে, প্রশ্নের ভাষা অনুযায়ী। চলো, ওকে। তাহলে সমান করলে এটারে 2 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, আর এটারে 3 দিয়ে গুণ করি, তাহলে এটাও 3 4 12, তাই না? এটা 2 গুণ হলে এটাও 2 গুণ, তার মানে 5 দুগুণে 10, আর এটা 3 গুণ হলে এটাও 3 গুণ, তার মানে 3 5 15। রাইট? বুঝা গেল? প্রশ্নে কি বলছে? ঘড়ির বিক্রয় মূল্য আর চেয়ারের ক্রয় মূল্য সমান। দেখো দুইটা সমান করে দিলাম, ওকে। এবার বলছে মোট লাভের পরিমাণ কত? পার্সেন্টেজে না কিন্তু, টাকায় বলছে, টাকায়। আচ্ছা বলো দেখি, ঘড়ির ক্রয় মূল্য 10 ভাগ আর চেয়ারের ক্রয় মূল্য 12 ভাগ, তাহলে দুইটার টোটাল ক্রয় মূল্য কত? 10 আর 12 যোগ করলে কত হয়? 22 ভাগ, তাই না? এটা টোটাল ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কত? ঘড়ির বিক্রয় মূল্য 12 ভাগ আর চেয়ারের বিক্রয় মূল্য 15 ভাগ, তাহলে 12 আর 15 যোগ করলে কত হয়? 27 ভাগ, তাই না? লাভ হচ্ছে কিন্তু, হ্যাঁ। চেয়ার আর ঘড়ি কেনা হয় 22 ভাগ মূল্যে, আর বিক্রি করা হয় 27 ভাগ মূল্যে। খেয়াল করো, এই 22-এর ভ্যালুই কত দেওয়া হতো বলো দেখি? টোটাল ক্রয় মূল্য 22 ভাগ না, 22-এর ভ্যালু কত? 660, তাই না? চেয়ার আর ঘড়ির মোট ক্রয় মূল্য কেনা দাম 22 ভাগ, 22-এর ভ্যালু 660, কত দিয়ে গুণ করলে আসে? 3 22 66 আর একটা শূন্য, 30 গুণ। এবার বলছে লাভ হয় কত ভাগ? কত ভাগ লাভ হয়? 22 ভাগ, 22 ইউনিটে কেনা দাম, আর বিক্রয় মূল্য হচ্ছে 27 ইউনিট। কেনা হয় 22 ভাগ মূল্যে, বিক্রি করা হয় 27 ভাগ, তাহলে লাভ কত? 27 থেকে 22 বাদ দাও, 5 ভাগ, এটা হচ্ছে লাভ, তাই না? 22 টাকায় কিনে 27 টাকায় বিক্রি করছো, কত ভাগ লাভ হচ্ছে? 5 ভাগ। তাহলে প্রশ্ন হচ্ছে 5-এর ভ্যালু কত, হ্যাঁ। এটা কিন্তু অ্যান্সার পার্সেন্টেজ চাই না, তাহলে 5-এর ভ্যালু কত হবে? 5 30-এ 150, তাই না? 22 ভাগ মানে যদি 660 টাকা বোঝায়, 1-এর ভ্যালু 30, তাহলে 5-এর ভ্যালু 5 30-এ 150। রাইট? চলো, অপশন সি ভালো অঙ্ক ছিল। দেখো, একটি মোবাইল সংস্থা ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তাবে জানালো যে 1 দিবসের খেলায়, ওয়ানডে ক্রিকেট হয় না, তারা মোট যত রান করবে, রান প্রতি তত টাকা দেওয়া হবে। সিম্পল। কেউ যদি 20 রান করে, 1 রানের জন্য 20 রান করে না, তাহলে বলো দেখি তাকে 1 রানের জন্য 20 টাকা দেওয়া হবে। 2 রানের জন্য 40 টাকা, মানে যত রান করবে, সিম্পল 20 রান করছে, তাহলে 1 রানের জন্য 20 টাকা করে দেওয়া হবে। তাহলে সে টোটাল কত টাকা পাবে? 20 × 20 400 টাকা। বুঝা গেল? স্যার বুঝলাম না, 1 রানের জন্যই 20 টাকা,
2 রানের জন্য 40, 20 রানের জন্য 20 গুণন 20, 400 টাকা। সিম্পল। মনে করো তুমি যদি 25 রান করো, 25, তাহলে তোমাকে কত টাকা দেওয়া হবে? তোমাকে 1 রানের জন্য 25 টাকা করে দেওয়া হবে। 1 রানের জন্য 25 টাকা। 2 রানের জন্য 50, তাহলে 25 রানের জন্য 25 × 25, অর্থাৎ 625 টাকা। কেউ যদি 70 রান করে, তাহলে 1 রানের জন্যই 70 টাকা দেওয়া হবে। 70 রানের জন্য না, 1 রানের জন্য 70 টাকা, তাহলে 70 রানের জন্য 70 × 70, অর্থাৎ 4900 টাকা। একটা জিনিস খেয়াল করো, কেউ 80 রান করলে তাকে সে কত টাকা পাবে? 80 × 80, অর্থাৎ 6400 টাকা, তাই না? 80 রান করছে, 1 রানের জন্যই দেওয়া হয় 80 টাকা, তাহলে 80 রানের জন্য 80 × 80, অর্থাৎ 6400 টাকা। অর্থাৎ টাকাটা কিসে আসবে বলে দেখি? পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ। বুঝে গেল? টাকাটা কিসে আসবে বলে দেখি? পূর্ণবর্গ সংখ্যা হবে। হ্যাঁ, এবার বলছি ওই প্রস্তাবে ওই সংস্থা নিচের কোনটি পরিমাণে খরচ হতে, মানে কোন পরিমাণটি খরচ করতে হবে না। মানে খেয়াল করে দেখো, কোন পরিমাণটি খরচ করতে হবে না, ভাষাটার দিকে একটু ইসে আছে, মানে বলছে কোনটা হতে পারে না আর কি খরচ। এনে যে 4টা অপশন দেওয়া আছে, কোনটা প্লেয়ারের পিছনে খরচ হতে পারে না, মানে সিম্পল কথা আমি এক্সপ্লেন করি। খরচটা সবসময় পূর্ণবর্গ সংখ্যা হবে, তার মানে এখানে খুঁজতে হবে কোনটা পূর্ণবর্গ না। ওকে, মানে খরচ যদি হয়, মানে কোনটা প্লেয়ারের প্রতি খরচ হতে পারে না, 4টার মধ্যে হবে না কোনটা, এটা বলছে। একটা জিনিস খেয়াল করো, খরচ যদি হয়, খরচ প্লেয়ারের প্রতি খরচটা সবসময় পূর্ণবর্গ সংখ্যা হবে। 30 রান হলে 30 × 30, 5 রান করলে 5 × 5, 6 রান করলে 6 × 6, 36 টাকা। তাহলে যেহেতু খরচটা পূর্ণবর্গ হবে, চেক করতে হবে কোনটা পূর্ণবর্গ না। তো এগুলো যদি বর্গমূল করে করতে যাও, অনেক বড় সংখ্যা হয়ে যাবে, তাই না? তো এটার দেখো প্রশ্নগুলো এমন ভাবে সেট করেছে না, সহজ হয়ে যাবে। দেখো, এককের অঙ্ক চেক করলে এটার অ্যান্সার বেরিয়ে আসবে। কিভাবে স্যার? দেখো, এককের অঙ্ক যদি 1 থাকে না, যে কোনো সংখ্যার 21 বলো 41 বলো, তার স্কোয়ার করলে 1 স্কোয়ার 1 হয়। এককের অঙ্ক 2 থাকলে 2 স্কোয়ার 2 × 4, 3 স্কোয়ার 3 × 3 = 9। যদি এককের অঙ্ক 4 হয়, তাহলে তার স্কোয়ার করলে 16, মানে 6 হবে। 5 থাকলে 5 এর স্কোয়ার 25, মানে 5 হবে। 6 থাকলে 6 স্কোয়ার 36, তাই না? 6 হবে লাস্টের এককের ঘরের অঙ্ক। 7 থাকলে 7 স্কোয়ার 49, 9 হবে। 8 থাকলে 8 স্কোয়ার 8 × 8 = 64, 4 হবে। 9 থাকলে 9 স্কোয়ার 81, 1 হবে। তার মানে পূর্ণবর্গ সংখ্যা হইতে গেলে এককের অঙ্কটা কি কি হইতে হবে? 1 হইতে হবে, 9 4 হইতে হবে, 9 হইতে হবে, 9 5 হইতে হবে, 9 6 হইতে হবে। কোন সংখ্যা পূর্ণবর্গ কিনা তুমি এককের অঙ্ক হয় 1 হবে, 4 হবে, 9 5 হবে, 9 6 হবে। কোন পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 2 হবে না, 3 হবে না, 7 হবে না, 8 হবে না, এগুলো না। তাহলে এটার এককের অঙ্ক 4, এটা হইতে পারে, চান্স আছে। এটার 9, এটারও চান্স আছে, এটারও চান্স আছে, 1 হইতেই পারে। যেহেতু এটা 8 আছে লাস্টে, তার মানে এটা 100% পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে এটার অ্যান্সার কত হয়ে যাবে? অপশন ডি। ওকে, কেউ পূর্ণবর্গ সংখ্যা চেক করতে যায় না, এত বড় বড় সংখ্যা। বুঝে গেল? তাহলে পূর্ণবর্গ না কি করে বুঝলাম? এটা লাস্টে 8 আছে, রাইট? এ ও বি এর দেখো দৈনিক গড় মজুরি কত আছে বলে দেখি। এ আর বি এর গড় মজুরি দেওয়া আছে। হ্যাঁ, গড় মানে একজনের মজুরি 94, তাহলে 2 জনের মজুরি কত হবে? 94 দোকানে কত হবে বলে দেখি, একবারে করে দিই, 188। আর বি আর সি এর গড় মজুরি 100, তাহলে টোটাল মজুরি কত? একজনেরই যদি 100 হয়, 2 জনের 2 দিয়ে গুণ করো। হ্যাঁ, এ আর সি এর গড় মজুরি হচ্ছে 76, গড় মানে একজনের মজুরি 76, তাহলে 2 জনের 76 দুগুণে কত হয়? 152। এনে টোটাল মজুরি কত? 8 2 10 এর শূন্য থাকবে, 8 5 13 14, কত হয়? 2 একে 3 4 আর একে 5, 540। এখানে কি আছে বলে দেখি, এখানে প্রত্যেক ব্যক্তি 2 বার আছে, 2 × a + b + c। হ্যাঁ, a + b + c প্রত্যেকের, এখানে একবারে করে দিতে, এখানে 2 না দিয়ে, এখানে প্রত্যেক ব্যক্তিকে 2 বার নেওয়া হয়েছে, a 2 বার, b 2 বার, c 2 বার। ওকে, প্রত্যেক ব্যক্তিকে 2 বার নিলে হয় 540, তাহলে একবার করে নাও যদি, তাহলে এটারে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? a + b + c এর গড় মজুরি কত? 270, 540 না কিন্তু। প্রত্যেককে 2 বার নিলে 540, তাহলে একবার করে নিলে অর্ধেক হবে 270। তাহলে 3 জনের মজুরি কত? 270। এখানে বার করতে বলছে a এর মজুরি কত। 3 জনের মজুরির থেকে বি আর সি কে বাদ দিয়ে দাও, তাহলে 270 থেকে যদি 200 বাদ দাও, তাহলে a এর মজুরি কত টাকা হবে বলে দেখি ভাই? 70 টাকা, রাইট? অপশন সি, তাই না? চলো, একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাশ করতে সর্বোচ্চ নম্বরে 30% পেতে হয়। 30% হচ্ছে 5 নম্বর। ওকে,
তাহলে সে 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো, তার মানে 5 নম্বর কত? 125 পেয়েও 40 নম্বরের জন্য ফেল করো, তার মানে 5 নম্বর হচ্ছে 125 প্লাস 40, তার মানে কত বলে দেখি? 165, রাইট? 125 পেয়েও যদি ফেল করে তার মানে কি ভাই? 100% ফেলই করছে। 40 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে 5 নম্বর 125 এর থেকে 40 বেশি, অর্থাৎ 165, তাই না? তাহলে এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, 30% মানে 165 কে বোঝাচ্ছে। 30% মানে তো একটা পার্সেন্ট ইউনিট, হ্যাঁ? ওকে, তো প্র্যাকটিস সেট একটু স্পিডে করবো, হ্যাঁ? তাহলে 1% এর ভ্যালু কত? 165/30, তাই না? এবার কি বলছে? সর্বোচ্চ নম্বর কত? সর্বোচ্চ মানে 100 নম্বরের ভ্যালু কত? এগুলো আর লিখি না। 30% এর ভ্যালু যদি 165 হয়, তাহলে 1% এর ভ্যালু 165/30, আর 100% এর ভ্যালু কত? ইনটু 100, তাই না? 1% এর ভ্যালু 165/30, টোটাল নাম্বার 100%, তাই না? পার্সেন্টের ক্ষেত্রে ইনটু 100, শূন্য শূন্য ক্যান্সেল, 3 দিয়ে ভাগ করে কত হয়? 55, তাই না? 55 আর 10 গুণ করলে 550। ওকে, 1% 165/30, তাহলে মোট নম্বর 100%, 100% এর ভ্যালু 550, অপশন এ, রাইট? চলো, একটি চৌবাচ্চায় জলের পরিমাণ প্রতি মিনিটে দ্বিগুণ হয়। 15 মিনিটে যদি 1/8 অংশ হয়, খেয়াল করো, হ্যাঁ, প্রতি মিনিটে দ্বিগুণ হয় 1/8 অংশ, পরের মিনিট 16 মিনিটে আর ডাবল হবে, ডাবল মানে এটারে 2 দিয়ে গুণ করো, তাহলে 1/8 কে যদি 2 দিয়ে গুণ করি, 1/8 এর ডাবল কত হয়? 4 হবে, তাহলে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে 8 এর কাটলে 4, প্রত্যেক মিনিটে ডাবল হবে। 17 মিনিটে আর আরো ডাবল হবে, 1/4 এর ডাবল কত হবে? 1/2, স্যার কমছে কেন? 2 দিয়ে গুণ করলো, 2 দিয়ে 4 এর কাটো 2, পরের মিনিটে 18 মিনিটে এটার ডাবল, তো এটার ডাবল কত? হাফের ডাবল কত? 1 অংশ, 1 অংশ মানে এটারই তো টোটাল অংশ ধরি, তাই না? 1 অংশ মানে টোটালটা, তাহলে টোটালটা কত মিনিটে ভর্তি হবে বলে দেখি? 18 মিনিটে। 15 মিনিটে 1/8, 16 মিনিটে আর ডাবল 1/4, 17 মিনিটে আর ডাবল 1/2, 18 মিনিটে আর ডাবল 1 অংশ, রাইট? তার মানে কত মিনিটে পূর্ণ হবে? 18 মিনিটে। খুব ভালো অঙ্ক কিন্তু বলছে। চলো, 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, এটা বীজগণিতিক ক্যালকুলেশন করে করা যায় বা এমনি সিম্পলও করা যায়। 4টা জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ আছে না, আমরা ধরে নিলাম একটির বিক্রয় মূল্য বা এসপি 1 টাকা। ওকে, তাহলে কয়টা জিনিসের 4টা জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে কত টাকা লাভ হবে বলে দেখি? একটার বিক্রয় মূল্য 1 টাকা হলে 4টার বিক্রয় মূল্য 4 টাকা, তার মানে 4 টাকা লাভ হয়। একটার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় বস, তার মানে 4টার বিক্রয় মূল্য 4 টাকা, 4 টাকা লাভ করবে, রাইট? এবার বিক্রি করে কয়টা জিনিস? 28টা জিনিস। 28টা জিনিসের বিক্রয় মূল্য কত? 28 কে 28 টাকা, তাই না? এসপি মানে বিক্রয় মূল্য, বা বি লিখতে পারো সংক্ষেপে, বয়রিশি বি। বুঝা গেল? একটার এসপি মানে বুঝো তো বিক্রয় মূল্য বা সংক্ষেপে বি লেটার দিয়ে প্রকাশ করে বয়রিশি। ওকে, একটার বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভ কত হবে? 4টা জিনিসের বিক্রয় মূল্যের সমান। 4টার বিক্রয় মূল্য কত টাকা? 4 টাকা, তার মানে লাভের পরিমাণ 4 টাকা। বিক্রি করে 28টা জিনিস, 28টার বিক্রয় মূল্য 28 টাকা, তাহলে 28 টাকায় বিক্রি করে যদি 4 টাকা লাভ হয়, তার মানে ক্রয় মূল্য বা সিপি যাই বলে কত হবে বলো দেখি? যেহেতু লাভ হচ্ছে তার মানে ক্রয় মূল্যটা কম হবে, কম মানে 28 থেকে 4 বাদ দাও, তার মানে কত হবে বলে দেখি? 24, রাইট? তাই না? 28 থেকে 4 মাইনাস হবে, মাইনাস। খেয়াল করো, ক্রয় মূল্য বার করার সময় উল্টো হয়, লাভ হলে মাইনাস, ক্ষতি হলে প্লাস। 28 থেকে 4 বাদ দাও, 24। তাহলে লাভের পার্সেন্টেজ কত হবে? কত টাকা লাভ হলো? 4 টাকা, আর ক্রয় মূল্য কত? 24। 24 এর মধ্যে লাভ হয় 4 টাকা, শতকরা আনার জন্য ইনটু 100। 4 দিয়ে 24 ভাগ করে কত হয়? 6। 1/6 মানে কত হয় বলো? 16 সমস্ত 2/3%। ভাঙায় দেখাচ্ছি, এখানে 3 দুগুণে 6, 50। 3 দিয়ে 50 কে ভাগ করলে 3 ষোলে 48, থাকবে 2, তার মানে 16 সমস্ত 2/3%। একই না? বুঝতে পারছো কি ভাই? খেয়াল করো, একটার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে 4টার বিক্রয় মূল্য কত হবে? 4 টাকা, রাইট? আশা করি স্পিড ঠিক আছে। প্র্যাকটিস সেট একটু স্পিডে চলতে হবে। 28টার বিক্রয় মূল্য 28 টাকা, 28 টাকায় বিক্রি করে 4 টাকা লাভ হয়, তার মানে ক্রয় মূল্য কত? 24 টাকা, রাইট? চলো, 16 সমস্ত 2/3%, অপশন এ। চলো, দুই ব্যক্তি একই দিকে যাত্রা শুরু করে, হ্যাঁ, খুব ভালো অঙ্ক। তারা প্রতিদিন যথাক্রমে 9 কিমি এবং 15 কিমি 15 কিমি অতিক্রম করে।
দুইজন ব্যক্তি, হ্যাঁ, প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি। 6 দিন পর প্রথম ব্যক্তি গতিবেগ দ্বিগুণ করে। আগে 6 দিনের হিসাবটা করো তো, পরে আবার একই সময় যাত্রা শেষ করে, একই সময় প্রথম ব্যক্তির যতদিন লাগে দ্বিতীয় ব্যক্তিরও ততদিন। তাহলে প্রথমে প্রথম ব্যক্তি একদিনে যায় 9 কিমি, 6 দিনের হিসাবটা আগে বার করি। 6 দিন পর দ্বিগুণ করে, 6 দিনে প্রথম ব্যক্তি কতটুকু যাবে? একদিনে যদি 9 কিমি যায়, তাহলে 6 দিনে একটু ভাঙাই দেখাই, হ্যাঁ, 6 9 54, 6 দিনে যাবে 54 কিমি। পরে গতিবেগ ডাবল করে, একদিনে 9 কিমি, 6 দিনে 54 কিমি। 6 দিনের হিসাবটা করলাম কেন বলে দেখি। 6 দিন পর গতিবেগ ডাবল করে, কত হবে? ডাবল মানে আগে 9 কিমি যাইতো, এবার 9 ডাবল 18 কিমি যাবে। তো প্রথমে 6 দিন যায়, ভালো কথা। পরে আরো কত দিন যায়? আমরা ধরলাম x দিন যায়। ওকে, পরে আরো কত দিন যায়? x দিন। তাহলে একদিনে 18 কিমি যদি যায়, তাহলে x দিনে কত যাবে? 18x। দেখো বুঝে কিনা। তাহলে প্রথমে 6 দিনে যায়, একদিনে 9 কিমি, 6 দিনে 54। পরে বাকি দিনগুলো ডাবল করে, ডাবল মানে 9 ডাবল 18, তাহলে একদিনে 18 কিমি, তাহলে x দিনে 18x। ওকে, এবার দ্বিতীয় ব্যক্তি প্রথমে 6 দিনে কতটুকু যাবে? একদিনে 15 কিমি, তাহলে 6 দিনে কত হবে? 6 15 90, তাই না? দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কিন্তু সেম ছিল, আগেও 15 পরেও 15। তাহলে প্রথমে 6 দিনে যায় 15 কত কিমি? 6 15 90 কিমি। পরে আরো কত দিন যায় এটা কিন্তু জানি না। খেয়াল করো, দুইজনের সময় সেম, তার মানে প্রথম ব্যক্তি যদি আরো x দিন, প্রথম ব্যক্তি যদি আরো x দিন সময় নেয়, তাহলে দ্বিতীয় ব্যক্তিরও আরো কতদিন সময় লাগে? নিশ্চয়ই x দিন। দুইজনের টাইম সেম, প্রথমে 6 দিন, পরে আরো x দিন। দ্বিতীয় ব্যক্তিও সেম, প্রথমে 6 দিনে যায় 90 কিমি, পরে আরো x দিনে কত যাবে? একদিনে 15 কিমি, x দিনে 15x। ওকে, দুইজনের যাত্রা একই যাত্রা করে, মানে বুঝছো তো, দুইজন কিন্তু সেম যাত্রা শেষ করে, মানে প্রথম ব্যক্তি যতটুক যায় দূরত্ব, দুইজনের যাত্রা কিন্তু সেম, দ্বিতীয় ব্যক্তিও সেম দূরত্ব হয়ে যায়। বুঝছো? প্রথম ব্যক্তি প্রথমে স্লো ছিল, পরে গতিবেগ ডাবল করছে না, তাহলে সেম টাইমে সেম দূরত্ব যায়। মনে করো এর যদি 20 দিন লাগে, এরও 20 দিন লাগবে, আর দূরত্ব সেম। ওকে, বুঝতে পারছো? দুইজনের দূরত্বটাও সেম, সময়ও সেম। তাহলে কত হবে? 18 থেকে 15 বাদ দাও, মাইনাস হবে, তার মানে কত হবে? 3x। আর 54 ওই পারে গেলে মাইনাস হবে, 90 থেকে 54 গেলে কত হয়? 36 হয় না? 36, 3 দিয়ে 36 কাটো, 12, দাঁড়াও, 12 অ্যান্সার না। তাহলে প্রথমে গেল কয়দিন? 6 দিন, পরে গেল আরো 12 দিন, তাহলে 6 আর 12 যোগ করো, তার মানে টোটাল কত দিন? 18 দিন, তাই না? প্রথমে তো 6 দিন যায়, পরে আরো এক্সট্রা কয়দিন যায়? 12 দিন। ওকে, তো বুঝছো? প্রথম ব্যক্তি কতটুক দূরত্ব যায়, দ্বিতীয় ব্যক্তি কতটুক দূরত্ব যায়, দুই দূরত্ব সমান করে দাও। খুব ভালো অঙ্ক ছিল বস। ওকে, আসো 10। চলো, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টায় এবং প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। হ্যাঁ, এখানে সময় দেওয়া আছে, দেখো, অনুকূল, আর একটা হচ্ছে প্রতিকূল। ওকে, অনুকূলের সময় কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা। স্পিড ঠিক আছে নাকি একটু কমেন্ট করবে, হ্যাঁ। যদি আমি পরে সেটাও করব, কি বলে, চ্যাপ্টার ওয়াইজেও ক্লাস হবে, চ্যাপ্টার ওয়াইজ একদম স্লোলি একদম ধরে ধরে বুঝাবো, আর প্র্যাকটিস একটু স্পিডে করবো, হ্যাঁ। আর প্রতিকূলে একই ডিস্টেন্স অতিক্রম করে কত বলে দেখি? একই দূরত্ব, কিন্তু কত সময় বলে দেখি? 10 ঘন্টা। তাহলে সময়ের রেশিও করো তো, 3 দুগুণে 6, আর 2 দিয়ে ছোট করো, 5 দুগুণে 10, তার মানে 3:5, ঠিক না? অনুকূলের সময় যদি 3 ভাগ লাগে, প্রতিকূলের সময় কত ভাগ বস? 5 ভাগ। বলো হ্যাঁ কি না? তোমরা জানো দূরত্ব যদি সেম যায়, হ্যাঁ, তাহলে সময়ের রেশিও যত হবে, বেগের রেশিও তার উল্টো হয়, তাই না? অনুকূলের সময় কম লাগে, তার মানে বেগ বেশি। সময়ের অনুপাতকে উল্টে দিলে কি পাওয়া যায়? বেগের অনুপাত। বলা হয় কিনা? এটা অনুকূলের বেগ আর এটা প্রতিকূলের বেগ, রাইট? এবার প্রশ্নে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে না, আসো আমরা একটা নৌকার বেগ ইউনিট দিয়ে বার করি। অনুকূলের বেগ 5 ভাগ আর প্রতিকূলের বেগ 3 ভাগ। নৌকার বেগ বার করার ইসে জানো তো কি হয়? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাই না? তাহলে 5 আর 3 যোগ করলে 8, 2 দিয়ে 8 কে কাটলে 4 ইউনিট, তাই না? তাহলে নৌকার বেগ কত বলে দেখি? 4 ইউনিট, রাইট? অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। তাহলে নৌকার বেগ হচ্ছে 4 ইউনিট, আর প্রশ্নে দেখো নৌকার বেগ কত বলছে বলে দেখি? 16। তার মানে 4 এর ভ্যালু যদি 16 হয়, মন দিয়ে শোনো, হ্যাঁ, নৌকার বেগ 4 ইউনিট, 4 এর ভ্যালু 16, কত দিয়ে গুণ করলে আসে? 4 দিয়ে গুণ করলে আসে 4 4 16। তাহলে বলছে স্রোতের বেগ কত? আচ্ছা, স্রোতের বেগ কিভাবে বার করবে?
অনুকূল মাইনাস প্রতিকূল, তাহলে 5 - 3/2, তাহলে 2 হবে, 2 2 কাটলে কত হয় 1 ইউনিট, তাই না? তাহলে 1 এর ভ্যালু কত হবে, 4 এর ভ্যালু যদি 16 হয় তাহলে 1 এর ভ্যালু 4 কে 4, বুঝছো? 4 কিমি পার ঘন্টা, খুব সিম্পল ছিল তাহলে, তাই না? অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করো, তার মানে নৌকার বেগ 4, 4 মানে যদি 16 হয় 1 এর ভ্যালু 4, ওকে? স্রোতের বেগ তো 1 ইউনিট, 1 এর ভ্যালু 4, তাই না? সময়কে উল্টে দিলেই বেগের রেশিও পাওয়া যায়। বলো, কানেক্ট করতে পারছো আশা করি? দেখো, একটি আয়তক্ষেত্রে কর্ণ 35 সেমি, দৈর্ঘ্য 28 সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? খুব ভালো অঙ্ক, দেখো মন দিয়ে শোনো। আয়তক্ষেত্রে এই হচ্ছে কর্ণ, কর্ণ কত বলো দেখি 35, আর দৈর্ঘ্য এটা মনে করো দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 28, পরিসীমা কত? আচ্ছা, প্রস্থটা বার করি। তোমরা জানো দৈর্ঘ্য, প্রস্থ আর কর্ণ এটা একটা কি হয়, ট্রিপলেট গঠন করে, সমকোণী ত্রিভুজ গঠন করে, তাই না? সমকোণী ত্রিভুজে ট্রিপলেট কাটবে, ট্রিপলেটে তো দেখো 28 35 এর 4 ট্রিপলেট তো পারি না, দেখো এটা ছোট করা গেলে ছোট করো তো, 7 দিয়ে ছোট করলাম, খেয়াল করো, 5 7 35, 4 7 28, কত দিয়ে কাটলাম খেয়াল করো, 7 দিয়ে, হ্যাঁ মনে রেখো, কিন্তু ছোট করা গেলে ছোট করবে ট্রিপলেট, হ্যাঁ মনে করো এটা ট্রিপলেট তো জানো না, ছোট করো দেখবে ট্রিপলেট এটা জানো, 5 7 35, 4 7 28, তাহলে 4 5 আরেকটা কত হয় 3, তাই না? হ্যালো, ট্রিপলেটে কি হয় 3 4 5 হয়, তো এগুলো আর 7 দিয়ে কাটছিলে না, তাহলে এটার এক্সাক্ট ভ্যালু কত, 3 7 21, বুঝে নাই? এই দুইটা রেশিও হচ্ছে 4:5, তাহলে এটা রেশিও 3, তাহলে এটার এক্সাক্ট ভ্যালু 7 দিয়ে কাটছিলে না, 7 দিয়ে গুণ, 3 7 21, বুঝে নাই? তাহলে এটা 21, এটা 28, এটা 35, রেশিও করলে 3 4 5, বুঝে নাই কি বললাম? 7 দিয়ে কাটলে 4, এটা 5, মানে এই দুইটা রেশিও 4:5, তাহলে এটা রেশিও 3, তাই না? 3 4 5 হয়, তো এগুলো আর 7 দিয়ে কাটছো, এটারে 7 দিয়ে গুণ করে 21, তাহলে দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কত বলে দেখি 28, আর প্রস্থ কত বলে দেখি 21, তাহলে পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 28 প্লাস প্রস্থ, প্রস্থ কত 21, তাহলে 28 আর 21 গুণ করলে কত 49, 49 কে 2 দিয়ে গুণ করো, 49 2 98, তাই না? এমন ভাঙায় করলে তো তোমরা জানো অতিভুজ বার করতে গেলে প্লাস, লম্ব বা ভূমি বার করতে গেলে মাইনাস, তাহলে ট্রিপলেট পড়ে গেলে আমি বলবো এত কিছু করার দরকার কি, রাইট? তার মানে অপশন ক্লিয়ার। চলো আসো, সময় কার্যের একটা অঙ্ক, হ্যাঁ একটি কাজ এ 10 দিন, বি 12 দিন এবং সি 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পর এ এবং কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়, কাজটি শেষ হতে কতদিন সময় লেগেছিল? ভালো করে দেখো, হ্যাঁ এই কাজটা কতদিন করে 10 দিন, আর বি করে কতদিন 15 দিন, সি 15 দিন, হ্যাঁ টোটাল কাজ কত 10 12 15 লসাগু কত হয় 60 হয়, টোটাল 60টা চেয়ার ধরতে হবে, বানাতে হবে, বা 60টা খেলনা তৈরি করতে হবে, যে কোনো ভাবো এই 10 দিনে 60টা বানায়, একদিনে 6 10 60, বি 12 দিনে 60টা, তাহলে একদিনে 5 12 60, সি 15 দিনে 60টা, তাহলে একদিনে 4টা, ওকে? টোটাল 60টা চেয়ার বানাতে হবে, এ একদিনে 6টা, এটা এ বানায়, বি একদিনে 5টা বানায়, আর সি একদিনে কয়টা বানায় বলে দেখি 4টা, রাইট? আর টোটাল চেয়ার বানাতে হবে কয়টা 60টা চেয়ার, তারা একসাথে কাজ শুরু করে, হ্যাঁ তারা একসাথে শুরু করে, এটা মনে করো ছবির মাধ্যমে যদি বুঝাই, তারা একসাথে কাজ শুরু করে, 2 দিন পর এ, 2 দিন পর এ চলে যায়, তার মানে কে থাকে বি আর সি, কাজ শেষ হওয়ার 4 দিন আগে সিও চলে যায়, শেষ হওয়ার 4 দিন আগে, শেষ হওয়ার 4 দিন আগে, হ্যাঁ সি চলে যায়, সি যদি চলে যায় তার মানে থাকবে কে বলে দেখি বি, রাইট? তাহলে প্রথমে এবিসি করে, পরে এ চলে যায়, এরা কয়দিন করে বলে দেখি 2 দিন, আর শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, সি যদি চলে যায় তার মানে লাস্ট 4 দিন কে কাজ করে বি, তাই না? শেষ হওয়ার 4 দিন আগে, তাহলে এবিসি 2 দিনে কয়টা বানাবে বলে দিই, এবিসি যদি কাজ করে, এবিসি 3 জনে 6 5 11 4 15, একদিনে বানায় কয়টা দেখো তো, যোগ করো সবগুলো, 6 5 11 4 15, তাহলে একদিনে যদি 15টা বানায়, তাহলে 2 দিনে 15 2 30, আর বি 4 দিনে কয়টা বানায় বলে দেখি, বি 4 দিনে কয়টা বানায়, লাস্ট 4 দিন বি করে না, বি একদিনে 5টা বানায়, তাহলে 4 দিনে কয়টা বানাবে 4 5 20, বুঝছো কাজটা? শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, তার মানে বি থাকবে, এ তো আগেই চলে যায়, তাহলে 30 আর 20 কত হয় 50, বাকি থাকে 10টা চেয়ার, এই 10টা চেয়ার কে বানাবে বি আর সি, তাহলে বি আর সি এর এই 10টা বানাতে কতদিন সময় লাগবে, বি আর সি বানায় 9টা বানায় কতদিনে, একদিনে, তাই না? বি আর সি 9টা বানায় একদিনে, তাহলে 10টা বানাতে কতদিন সময় লাগবে, 10/9, সময় মানেই ভাগ, তাই না?
9টা বানায় একদিনে, তাহলে 10টা বানাতে কতদিন সময় লাগবে? সময় মানেই ভাগ, 10/9। তাহলে 9 দিয়ে 10কে ভাগ করলে 1 সমস্ত 1/9, তাই না? তাই না? তাহলে টোটাল কতদিন সময় লাগলো বলো দেখি? এ বি সি প্রথমে করে 2 দিন, আর লাস্টে বি একা করে কয়দিন? 4 দিন, আর মাঝখানে বি করে 1 সমস্ত, বি আর সি করে 1 সমস্ত 1/9 দিন। তাহলে টোটাল সময় কত বলে দেখি? ও, এটা আবার সমস্ততে আছে। আচ্ছা, 2 4 6 1 7, তার মানে 7 সমস্ত 1/9। ওকে, সমস্ত ভাঙালে কত হয়? 7 9 63, 1 64/9, তাই না? তার মানে কত নম্বর অপশন বলে দেখি? অপশন সি। বুঝে গেল তো? প্রথমে এবিসি শুরু করে 2 দিন পর এ চলে যায়, থাকে বি আর সি। শেষও আর 4 দিন আগে সিও চলে যায়, থাকে বি। এবিসি 2 দিনে করে 30টা, আর লাস্টে বি 4 দিনে করে 20টা, বাকি 10টা বি আর সি কয় দিনে করে? বি আর সি 9টা বানায় একদিনে, 10টা 10/9। বলো, আসো বসছি, সরি 13। হ্যাঁ, দেখো পৃথিবীর খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পৃথিবীর জল আর স্থলের অনুপাত 1:2। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভাঙাই দেখাচ্ছি। আর উত্তর গোলার্ধে কত হয় ভাই? জল আর স্থলের অনুপাত, জল আর স্থলের অনুপাত, উত্তর গোলার্ধের জল আর স্থলের অনুপাত হচ্ছে ভাই 2:3। হ্যাঁ, দক্ষিণ গোলার্ধের কত? হ্যাঁ, এবার অনেকে বলবে স্যার এটা কেমন হলো, পৃথিবীতে তো জল বেশি থাকে। ভাই এগুলো এক্সাক্ট ডাটার সাথে কম্পেয়ার করতে যায় না, অঙ্ক এটা অঙ্কের মতো ভাবতে যাও। হ্যাঁ, এখানে দক্ষিণ গোলার্ধের জল আর স্থলের অনুপাত বার করতে হবে, রাইট? পৃথিবী মানে বুঝো তো, পৃথিবীর মাঝখান দিয়ে নিরক্ষরেখা থেকে উপরেরটা উত্তর গোলার্ধ, নিচেরটা দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধের এরিয়া যত হবে, দক্ষিণ গোলার্ধের এরিয়াও ততই হবে, তাই না? তাহলে যে কোনো ধরা যায়, আমরা যে কোনো ধরবো না। 2 আর 3 যোগ করলে কত হয়? 5, আর এখানে 2 আর 1 যোগ করলে 3, তাই না? তাহলে 5 আর 3 এর লসাগু 15 হয় না? এই যে 5 আর 3 এর লসাগু 15 হয়, তাহলে আমরা উত্তর গোলার্ধের এরিয়া ধরলাম 15 বর্গ একক, দক্ষিণ গোলার্ধের এরিয়াও 15 বর্গ একক। দুইটা সমান হয়, মানে যে কোনো ধরা যায়, কিন্তু এদের লসাগু 15 হয় না। আমরা উত্তর গোলার্ধেও 15, দক্ষিণ গোলার্ধেও 15, তাহলে টোটাল পৃথিবীর এরিয়া কত হবে? 15 আর 15 যোগ করলে সম্পূর্ণ পৃথিবীর এরিয়া কত হবে? 30 বর্গ একক, তাই না? বলো হ্যাঁ কি না? উত্তর গোলার্ধ 15 বর্গ একক, দক্ষিণ গোলার্ধ 15, তাহলে টোটাল পৃথিবী হবে 15 15 30। কানেক্টেড? ভেরি গুড। তাহলে 3 এর ভ্যালু যদি 30 হয়, 30 বর্গ একক, 10 গুণ, মানে 1 এর ভ্যালু 10, তাহলে 2 এর ভ্যালু কত হবে? এটাও 10 গুণ, 10 দুগুণে 20। আর জল আছে 1 ভাগ, 1 এর ভ্যালু কত হবে? এটাও 10 গুণ, 10 কে 10। তাহলে উত্তর গোলার্ধে 5 ভাগ, 5 এর ভ্যালু কত? 15 বর্গ একক, 3 গুণ। তাহলে স্থল আছে 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? 3 3 9। আর জল আছে 2 ভাগ, 2 এর ভ্যালু কত হবে? 3 2 6। ওকে, বুঝা গেল? তাহলে টোটাল পৃথিবীতে জল আছে কত ভাগ? 10 ভাগ। আর উত্তর গোলার্ধে জল আছে কত ভাগ বলো দেখি? 6 ভাগ। টোটাল পৃথিবীর জল ভাগ থেকে যদি উত্তর গোলার্ধেরটা বাদ দাও, তাহলেই তো দক্ষিণ গোলার্ধের পাওয়া যাবে, তাই না? একটু ভাবো তো, উত্তর গোলার্ধে 6 ভাগ, দক্ষিণ গোলার্ধে 4 ভাগ, 6 আর 4 মিলে টোটাল পৃথিবীতে কত ভাগ আছে? 10 ভাগ। টোটাল পৃথিবীতে কত ভাগ স্থল আছে? 20 ভাগ। আর উত্তর গোলার্ধে কত ভাগ আছে? 9 ভাগ। তাহলে দক্ষিণ গোলার্ধের কিভাবে বার করবে? পৃথিবীর স্থল ভাগ থেকে উত্তর গোলার্ধেরটা বাদ দাও, তাহলে দক্ষিণ গোলার্ধের স্থল ভাগ কত? 11। রেশিও করলে 4:11। অপশনে আছে তো, অপশন সি। বুঝা গেল কি বললাম? দেখো, উত্তর গোলার্ধে 6 ভাগ জল, দক্ষিণ গোলার্ধে 4 ভাগ, 6 আর 4 মিলে 10। টোটাল পৃথিবীতে 10 বর্গ কি আছে। পৃথিবীতে উত্তর গোলার্ধের স্থলভাগ 9 আর দক্ষিণ গোলার্ধের 11, 9 আর 11 মিলে 20। দেখো পৃথিবীর স্থলভাগ 20, মানে বুঝছো, উত্তর গোলার্ধের জলভাগ আর দক্ষিণ গোলার্ধের জলভাগ মিলে পৃথিবীর জলভাগ তৈরি হবে। উত্তর গোলার্ধের স্থলভাগ আর দক্ষিণ গোলার্ধের স্থলভাগ মিলে পৃথিবীর স্থলভাগ, রাইট? উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দিয়েই তো পৃথিবী তৈরি হচ্ছে, তাই না? আসো 15 কোথায়? এদের লসাগু 15 হয়, তাই 15 ধরো। আসো, হ্যাঁ চলো, আগেরটা কত ছিল? 13 ছিল না? কোণ এ মাইনাস কোণ বি, হ্যাঁ কোণ চিহ্ন হবে এখানে, কোণ বি মাইনাস কোণ সি হচ্ছে 30 ডিগ্রি। কোণ সি, হ্যাঁ কোণ চিহ্ন হবে। তাহলে ত্রিভুজের 3টা কোণের যোগফল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এখানে কোণ এ মাইনাস কোণ বি, দুই জায়গাতে বি আছে না? আচ্ছা, কোণ চিহ্ন আর দেই না, হ্যাঁ। তাহলে এর মান কত বলে দেখি? সবগুলা দুই জায়গাতে বি আছে না? সবগুলা বি দিয়ে বার করি, বি ওই পারে গিয়ে 15 হবে, প্লাস হবে 15 প্লাস বি। আর এখানে বি মাইনাস সি কত আছে? কোন চিহ্ন মনে করে আর দিই না, 30।
সিটা ওই পারে যদি দেই তাহলে বি মাইনাস 30 সমান সমান সি। খেয়াল করো এখান থেকে এর মান বার করলাম, এখান থেকে বার করলাম কার মান, সি এর মান। হ্যাঁ, কারণ দুই জায়গাতে বি আছে না, সম্পূর্ণ অঙ্কটা বি দিয়ে নিয়ে আসি। কি হচ্ছে স্যার এগুলো? এর মান কত হবে 15 প্লাস বি, আর সি এর মান কত হবে, সি টা ওই পারে দিলাম 30 এই পারে বি মাইনাস 30। বুঝা গেল? খুব স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেট করব প্রত্যেক দিন। তোমরা সকাল 10টায় এসে থেকো আর সকাল 9টায় চ্যাপ্টার ভিত্তিক ক্লাস। ওকে, দেখতে পাচ্ছ জ্যামিতির অঙ্ক আমরা অ্যাডভান্স লেভেলের যথেষ্ট অঙ্ক করব হ্যাঁ প্র্যাকটিস সেটে। ওকে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো একদম ধরে ধরে করব একদম বেসিক লেভেল থেকে, আর এই প্র্যাকটিস সেটগুলো একটু অ্যাডভান্স হবে। এবার আমরা জানি কি তিনটা কোণের যোগফল কত হয়, কোণ চিহ্ন আর দিই না, এ কোণ, বি কোণ আর সি কোণ। ত্রিভুজ মানেই বলো তিনটা কোণের যোগফল কত, 180 ডিগ্রি, রাইট? তাহলে এ কোণের মান কত, 15 প্লাস বি, বি বি থাকলো, সি কোণের মান কত বার করলে, বি মাইনাস 30 সমান সমান 180। বুঝছো কি বললাম? পুরো অঙ্কটা বি দিয়ে নিয়ে আসলাম, কারণ এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে এর মানও বি দিয়ে, সি এর মানও বি দিয়ে, রাইট? তিনটা বি যোগ করলে কত হয়, 3b। 15 থেকে 30 বিয়োগ করলে কত হবে, -15, তাই না? বড় সংখ্যার চিহ্ন মাইনাস, সমান সমান 180। তাহলে 3b কত হবে, 15 ওই পারে গিয়ে যোগ হবে, 180 আর 15 যোগ করলে 195, 3 দিয়ে কাটো, কত হয় 65। তাহলে বি এর মান কত হচ্ছে 65। এখানে বার করতে হবে কার মান বলে দেখি, সি এর মান। আচ্ছা, সি এর মান যদি এখানে বলে বি এর মান 65 বসাও, তাহলে 65 থেকে 30 বিয়োগ করলে কত হবে, 35, তাই না? বি এর মান 65 থেকে 30 মাইনাস করে 35, বলো। চলো, সি এর মান কত ডিগ্রি হবে, তার মানে 35 ডিগ্রি, রাইট? এ বললে এখানে বসাই দিতে 65 প্লাস 15 80 ডিগ্রি, বলো হ্যাঁ কি না? চলো, সমহারে, হ্যাঁ, 300 টাকার 4 বছরের সরল সুদ এবং 600 টাকার 3 বছরের সরল সুদ একত্রে 150 টাকা সুদের হার কত? ওকে, আজকে লাস্ট অঙ্ক এটা, খেয়াল করো। চলো, লাস্ট অঙ্ক আজকে। 300 টাকার 4 বছরের সরল সুদ এবং 600 টাকার 3 বছরের সরল সুদ একত্রে হচ্ছে কত? সুদের হার দেওয়া নাই, আমরা ধরলাম সুদের হার কত পার্সেন্ট, আর পার্সেন্ট। তাহলে খেয়াল করো দুই জায়গায় সুদের হার সেম, তাহলে 1 বছরে যদি আর পার্সেন্ট হয় সুদের হার, তাহলে 4 বছরে কত পার্সেন্ট সুদ পাবে, 4%। ওকে, খেয়াল করো এদিকে 300 টাকা, একটু ভাঙাই দেখাচ্ছি, আর এদিকে কত টাকা, 600 টাকা। তোমাদের আশা করি অ্যান্সার বেরিয়ে গেছে। 1 বছরে যদি আর পার্সেন্ট হয়, 300 টাকাটা 4 বছরে রাখবে, 4 বছরে কত হবে, 4%। হ্যাঁ, ভুল হচ্ছে কেন? তো 4%, 4% মানে 4/100, কার 4%, 300 টাকার 4%। পার্সেন্ট তুললে 100, 2 শূন্য ক্যান্সেল, 3 4 12 আর। আর এখানে কত সুদ পাবে, এই 600 টাকাটা কত বছর থাকে, 3 বছর। তাহলে 3 বছরে কত পার্সেন্ট হবে বলে দেখি, খেয়াল করো। 1 বছরে যদি আর পার্সেন্ট হয়, তাহলে 3 বছরে 3R%। 3R% মানে 3R/100, কার 3R% বলে দেখি, 600 টাকার 3R%, তাই না? 600 এর 3R%, পার্সেন্ট তুললে 100, 2 শূন্য ক্যান্সেল, 3 6 18 আর, তাই না? তাহলে 300 টাকার উপর সুদ 12 আর, 600 টাকার উপর সুদ কত, 18 আর। তাহলে টোটাল সুদ কত, 12 আর 18 মিলে 30 আর, তাই না? টোটাল সুদ যোগ করো। 30 আরের ভ্যালু প্রশ্ন কত দেওয়া আছে, 150, বা ডিফারেন্স তো থাকতে পারে, বলো 30 দিয়ে ভাগ করলে 5, তার মানে সুদের হার কত পার্সেন্ট হবে বলে দিই, 5%। ক্লিয়ার? তার মানে সুদের হার হচ্ছে অপশন বি। ওকে, তাহলে আজকে প্রথম প্র্যাকটিস সেট ছিল। প্র্যাকটিস সেটটা কেমন লাগলো, খুব স্পিড হচ্ছে কিনা, নাকি ঠিক আছে, নাকি অঙ্ক আরো বাড়াতে হবে, একটু তোমাদের ফিডব্যাক অবশ্যই চাই। প্রত্যেকে প্লিজ প্লিজ অবশ্যই কমেন্ট করবে। আরেকটা জিনিস, অবশ্যই কিন্তু ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করবে। ওকে, ভাই বোন বন্ধু বান্ধব যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই তাদেরকে কি করে বলে দিই, শেয়ার করবো। হয়তো তারা কোনো না কোনো অফলাইনে বা অনলাইনে অন্য কোথাও কোচিং নিচ্ছে, তাও একটু শেয়ার করবে। ওকে, চলো ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও মানে আগামীকালকেই তো আছে, সকাল 9টায় চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, আর সকাল 10টায় হচ্ছে কি অঙ্কের প্র্যাকটিস সেট। আর জিকে লাগবে কিনা সেটাও কমেন্ট করো। তোমরা যদি প্রচুর কমেন্ট করো, জিকেরও ক্লাস করব, আর চেষ্টা করব যদি তোমরা মানে সাপোর্ট দেখাও, ভালোবাসা দেখো, ইংলিশেরও ক্লাস আমার রেগুলার প্রোভাইড করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকালকে।